মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্প শুরু হওয়ার আগে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সহযোগিতায় আমরা আজ 40,000 অতিক্রম করে 50-এর ঘরে এগিয়ে চলেছি। কিন্তু না, এখানেই কি থেমে থাকবো আমরা? এবার লক্ষ্য 1 লক্ষের ঘরে। তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আশা রাখি ভবিষ্যতে এভাবেই পাশে পাবো আপনাদের। আজকের গল্পটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্র মন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্র মন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। হঠাৎ সন্ধেতে পূর্বে আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছেন তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত দহ। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি দেবাঞ্জন। গল্পটির কলমে সুরজিৎ ঘোষ, প্রধান চরিত্রে তারানাথ। শুরু হচ্ছে আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত দহ। ছাড়ি মা, ছাড়ি, বাইরে বেরিয়ে দেখে যাও আজ কারা এসেছেন আমাদের বাড়িতে। ঠাকুরমশাইয়ের বাড়ির সদর দরজা হাট করে খোলা রয়েছে দেখে আমি এবং কিশোরী সরাসরি ঢুকে এলাম বাড়ির ভেতর। দাওয়ায় রাখা তক্তপোষের উপর বসে ঠাকুরমশাই কি যেন পুঁথি গ্রন্থ মনোযোগ সহকারে পড়ছিলেন। আমাদের দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে কন্যা চারির উদ্দেশ্যে কথাগুলো বললেন। একটানা বেশ কয়েকদিন আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি আসতে পারিনি, নানা রকম কাজকর্মের বিপুল চাপ থাকার কারণে। অবসর সময়ের ফুরসত হয়নি এতটুকু, তাই আজ একটু ফাঁকা সময় হাতে পেতেই আমি এবং কিশোরী আমরা দুজন মিলে এসে হাজির হলাম তাঁর গৃহে। আজ আকাশ পুরোপুরি মেঘমুক্ত, ঝকঝকে। এতটুকু বৃষ্টি হচ্ছে না, কিংবা বৃষ্টি হবার সামান্যতম লক্ষণ নেই। সময়টা এখন শেষ বিকেল বলা চলে। অপরাহ্নের অন্তিম আলো আকাশের বুক থেকে মিলিয়ে গিয়ে সাঁঝের অন্ধকার ক্রমশ নেমে আসছে একটু একটু করে। ঠাকুরমশাইয়ের হাঁক ডাকে রান্নাঘরের ভেতর থেকে তার কন্যা চারি সব্যস্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। ভিজে হাত শাড়ির আঁচলে মুছতে মুছতে চারি আমাদের উদ্দেশ্যে বলল, আসুন আসুন কাকাবাবুরা, আসুন। আপনারা কিন্তু অনেক দিন আমাদের বাড়িতে আসেননি, আজ আবার এসেছেন দেখে বড্ড ভালো লাগছে। আসুন আসুন, এসে বসুন তো দেখি। চারির কথায় সৌজন্যমূলক মৃদু হেসে আমি এবং কিশোরী আমরা দুজনেই উঠে এলাম দাওয়ার উপর। সেখানে রাখা তক্তপোষে ঠাকুরমশাইয়ের একেবারে মুখোমুখি বসলাম। আসার পথে ঠাকুরমশাইয়ের অত্যন্ত প্রিয় এবং পছন্দের সিগারেট পাসিং শোয়ের যে প্যাকেটটা কিনে এনেছিলাম সেটা বাড়িয়ে দিলাম তার দিকে। ঠাকুরমশাই আমাদের থেকে সিগারেট নিতে প্রায় প্রত্যেকবারই কিছু না কিছু আপত্তি করেন। এবারেও তার ব্যতিক্রম কিছু ঘটল না। তিনি পাসিং শোয়ের প্যাকেটটি দেখা মাত্রই বেশ ঝাঁঝিয়ে বলে উঠলেন, আহা, তোমাদের না কতবার বারণ করেছি যে প্রত্যেকবার এইভাবে আমার জন্য এই 1 প্যাকেট করে সিগারেট আনার প্রয়োজন নেই, কিন্তু তোমরা দেখে আমার কোনো কথাই শোনো। ঠাকুরমশাই আমাদের সামনে মুখে যতই আপত্তি করুক না কেন,
আমরা বিলক্ষণ জানি তিনি এই সমস্ত সিগারেটের প্যাকেট পেয়ে আসলে ঠিক কতটা খুশি হন। তার সেই খুশির আভাস ছড়িয়ে পড়ে সমগ্র মুখমণ্ডল জুড়ে। ঠাকুরমশাইয়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির বলিরেখা দেখা যায়। আমরা নির্বাক শ্রোতার মতন চুপচাপ বসে রইলাম মুখ বন্ধ করে। ঠাকুরমশাই সিগারেটের প্যাকেটখানি তুলে নিয়ে তার মধ্য থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে বেশ আরাম করে লম্বা টান দিলেন। তারপর নাক ও মুখের মাধ্যমে গল গল করে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, চারিমা, কাকা বাবুদের জন্য একটু চা নিয়ে আয় তো। ঠিক আছে ঠাকুরমশাই, আমাদের নিয়ে এখনই এত ব্যস্ত হয়ে পড়তে হবে না, আমরা তো এখনই বাড়ি চলে যাচ্ছি না। কিশোরীর মুখের কথা শেষ হতে না হতেই চারি চায়ের পেয়ালা নিয়ে হাজির হলো আমাদের সামনে। উষ্ণ ধুমায়িত তিনটি বড় বড় চায়ের পেয়ালা তক্তপোষের উপর নামিয়ে রাখল সে, সাথে একটি বড় মাপের পাত্র ভরা মুড়ি মাখা, খাঁটি সরিষার তেল এবং লবণ মাখানো চপচপে মুড়ি, আর সাথে গরম গরম চা। শীতের সন্ধ্যাটা বেশ জমে গেল। ঠাকুরমশাইও তার অত্যন্ত পছন্দের সিগারেটে টান বসালেন। তারপর ধূমপান সমাপ্ত হলে এবার তিনি নিজে থেকেই বললেন, কি এবার তাহলে একটা বেশ জমজমাট গল্প বলে শোনাতে হবে, কি তাই তো? ঠাকুরমশাইয়ের মুখ থেকে এমন ধারার প্রস্তাব পাওয়ার জন্য আমি কিংবা কিশোরী আমরা কেউই সামান্যতম প্রস্তুত ছিলাম না। আমরা একে অপরের দিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকলাম খানিকক্ষণ, যেন নিজেদের কানকে নিজেরাই বিশ্বাস করতে পারছিলাম না। ঠাকুরমশাইয়ের কাছ থেকে গল্প শোনার জন্য প্রত্যেকবার কত অনুরোধ উপরোধ জানাতে হয়, অথচ আজ ঠাকুরমশাই একেবারে নিজে থেকে গল্প শোনানোর কথা বললেন দেখে আমরা সত্যি হতবাক হয়ে পড়লাম খানিকটা। ওই মেঘ না চাইতেই জল পাওয়ার মতন বিষয় আর কি। ঠাকুরমশাই, ভয়ের গল্প বলুন, একেবারে যাকে বলে হাড়হিম করা ভয়। এমন কনকনে শীতের রাতে ভূতের গল্প না হলে কি আর চলে? তাছাড়া জানেনই তো, আপনার কাছ থেকে গল্প শুনতে আমাদের কত ভালো লাগে, সেই টানেই তো বারবার ছুটে আসি আপনার বাসায়। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই এবার তার অতীতের স্মৃতিচারণ করতে আরম্ভ করলেন। স্মৃতির মহাসমুদ্র হতে তুলে আনার চেষ্টা করলেন কোনো এক ভয়ানক হাড় হিম করা ঘটনার কথা। হাতের প্রায় নিভু নিভু হয়ে আসা সিগারেটে শেষবারের মতো টান দিয়ে অবশিষ্ট ফিল্টারটুকু তিনি গুঁজে দিলেন ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায়। তারপর যথারীতি বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। অতীতের ভবঘুরে জীবনে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই ছিল আমার অত্যন্ত ভালো লাগার এক বিষয়। সেইবার ঘুরতে ঘুরতে আমি গিয়ে পৌঁছে গিয়েছিলাম বাগডোকরা নামের এক প্রত্যন্ত গ্রামে। আজকের ঘটনা ওই বাগডোকরা গ্রামকে কেন্দ্র করি। বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল ধরে সেখান থেকে যাওয়া এক ভয়ানক অভিশাপ হলো আজকের কাহিনীর মূল বিষয়বস্তু। যে অভিশাপের সৃষ্টি হয়েছিল মানুষের দ্বারা নয়, বরং যে অভিশাপের জন্ম হয়েছিল প্রকৃতির নিয়মে, যে অভিশাপ উঠে আসে নরকের অতল কালো অন্ধকার থেকে এই মর্তভূমিতে সবকিছু একেবারে লণ্ডভণ্ড করে দিতে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন পুরোপুরি ধ্বংস করতে। সময়টা তখন গ্রীষ্মকাল। গ্রীষ্মের প্রবল দাবদাহে চারপাশ জুড়ে একেবারে লু প্রবাহিত হচ্ছে। একটানা দীর্ঘক্ষণ হাঁটার কারণে আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। একটি শীতল বটবৃক্ষের ছায়ায় বসে খানিকটা জিরিয়ে নিয়ে তারপর ঝোলার মধ্যে থাকা কিছু সামান্য কাঁচা পাকা ফল বের করে তা সবেমাত্র খেতে আরম্ভ করছি, ঠিক এমন সময় ঘটল এক অদ্ভুত ঘটনা, যে ঘটনা এক ভয়ানক অশুভ কোনো কিছুর ইঙ্গিত দিল। ঠাকুরমশাইয়ের কথা থামতে না থামতেই কিশোরী প্রশ্ন করল, অদ্ভুত ঘটনা? কোন অদ্ভুত ঘটনা ঘটলো ঠাকুরমশাই? দুপুরের মধ্যাহ্ন প্রহরে প্রথম গ্রাস মুখে তুলতে যাওয়ার সময় কোথা থেকে একটা বিশ্রী কটু গন্ধ দমকা হাওয়ার দৌড়ে এসে সরাসরি আমার ওপরে যেন একেবারে ঝাঁপিয়ে পড়ল। কটু গন্ধের রেশ এতটাই বেশি ছিল যে আমার গা একেবারে গুলিয়ে হড়হড় করে বমি করে দিতে ইচ্ছে করলো। খাবার খাওয়ার প্রবৃত্তিও মুছে গেল মন থেকে।
শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা খুব সহজেই বলে দিতে পারে যে এই লক্ষণ আসলে ঠিক কতখানি ও ক্ষতিকর। আমার অন্তরাত্মা আমায় জানান দিল এই বাগডোগরা গ্রামে কোনো এক সাংঘাতিক অশুভ শক্তির বসবাস রয়েছে। আমার মনের ভাব সত্যি নাকি মিথ্যে তা প্রমাণ করার জন্য পাশ থেকে একটি শুকনো গাছের ডাল তুলে নিয়ে শুষ্ক মাটির বুকে আমি একটি বিশেষ চিত্র অঙ্কন করলাম। তন্ত্র নিয়ে যারা একটু পড়াশুনো করে কিংবা দীক্ষিত হয় তারা জানে যে এই সমস্ত চক্রতন্ত্রের ক্ষেত্রে বহুল প্রচলিত এবং আবশ্যক জরুরি। মাটির মধ্যে চক্র অঙ্কন করে কিছু গণনা করতেই বুঝতে পারলাম সত্যিই আমাদের মনের আশঙ্কা নেহাত পুরোপুরি মিথ্যে নয়। এই গ্রামের বুকে বাস্তবে কোনো এক ভয়াবহ অপশক্তির বাস রয়েছে। আমি এবার ঝোলার ভেতর থেকে একটি সবুজ কাগজি লেবু বের করে আনলাম। তারপর সেই কাগজি লেবুর মধ্যে বেশ কিছুটা গুঁড়ো সিঁদুর মাখিয়ে মুখের কাছে তাই এনে ধরে বিড় করে এক মন্ত্র পাঠ করতে লাগলাম। তোমাদের সেই মন্ত্র সম্পর্কে বিস্তারিত কোনো কিছু বলছি না, কারণ তন্ত্রে অদীক্ষিত ব্যক্তির কাছে এই সমস্ত গৌড় মন্ত্র নিয়ে আলোচনা করা মানে হচ্ছে তোমাদের জন্য যেমন ক্ষতিকারক ঠিক একইভাবে আমার পক্ষে অমঙ্গলজনক বটে। মন্ত্র পড়ে 3 বার কাগজি লেবুর মধ্যে ফুঁ দেওয়া মাত্রই সেই সিঁদুর মাখানো কাগজি লেবুটি সবুজ থেকে পুরোপুরি কালো বর্ণ ধারণ করলো। তারপর সেই লেবু মাটির মধ্যে নামানো মাত্রই তা গড় করে গড়াতে আরম্ভ করলো। গতিশীল লেবুকে অনুসরণ করলাম আমি, কারণ এই লেবু আমাকে নিয়ে গিয়ে উপস্থিত করবে সেইখানে যেখানে অপশক্তির ডেরা রয়েছে। এমনিতে বাগডোগরা খুব একটা বড় গ্রাম নয়, ছোটখাটো মাঝারি আয়তনের গ্রাম। তবে কাগজি লেবুর গতিবিধি অনুসরণ করে আমি যেখানে এসে উপস্থিত হলাম তা একেবারে গ্রামের শেষ সীমান্ত বলা চলে। সেই স্থান সম্পূর্ণরূপে পরিত্যক্ত। সমগ্র অঞ্চলে কোনো মানুষের যে দীর্ঘদিন পা পড়েনি তা বোঝা একেবারে বিলক্ষণ যায়। গোটা জায়গাটা বড় বড় মহিরুহ দ্বারা ঘেরা এবং গুল্মলতা পাতার ঝোপঝাড় আচ্ছাদিত। চারিদিকের জমি পুরোপুরি শুকনো এবং অনুর্বর। এখানে যে কঠিনকালেও চাষবাস হয় না তা বোঝা যায় খুব সহজে। সে স্থানে এসে প্রথম পদার্পণ করার সাথে সাথেই আমার বুকের মধ্যে অত্যন্ত পরিচিত বিপদের ঘণ্টা বেজে উঠল। তোমরা তো জানোই মধুসুন্দরী দেবীর কৃপায় আমি বেশ কয়েকটি বিশেষ ক্ষমতা লাভ করেছিলাম। সে ক্ষমতা অন্য যে কোনো সাধারণ মানুষের কাছে থাকার কথা নয়। যেখানে আমি বিপদের আগাম পূর্বাভাস পেতাম, এবারেও তার ব্যতিক্রম কিছু ঘটল না। আমার মনের মধ্যে তীব্রভাবে বেজে উঠল সেই বিপদের ঘণ্টা। নাকে এসে ঠেকল এক বিশ্রী বাজে গন্ধ। তবে সেটা আরো তীব্রভাবে এসে বুঝি আমার নাকে মুখে জড়িয়ে ধরল। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম এতক্ষণ যাবৎ আকাশ পুরোপুরি মেঘমুক্ত পরিষ্কার থাকলেও হঠাৎ করে কোথা থেকে কালো কালো একদল জমাট বাঁধা মেঘ এসে আকাশের ঈশান কোণে জমতে আরম্ভ করেছে। বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড়ের পূর্বে প্রকৃতি ঠিক যেরকম নীরবতায় পরিপূর্ণ হয়ে ওঠে, বর্তমানের পরিবেশের অবস্থাও একেবারে ঠিক তাই হয়েছে। চারিদিকে এতটাই নিস্তব্ধ হয়ে উঠেছে যে সামান্য কোনো আওয়াজও বড় বেশি জোরালোভাবে কানে এসে পৌঁছানোর ক্ষমতা রাখে। লেবুটা থামলো না। সেই গতিশীল মন্ত্রপুত লেবু সরু মাঠের রাস্তা ধরে গোলমল লতা পাতার ঝোপঝাড় ঠেলে এগিয়ে চললো আরো ভেতরের দিকে। আমিও এগিয়ে চললাম হন হন করে। জঙ্গলের লতা পাতা ঠেলে এগিয়ে গেলাম ক্রমাগত সামনের দিকে। আর এইভাবেই বেশ অনেকটা পথ পার করে আমি যা দেখলাম তাতে আমার বুকের রক্ত বোধহয় ছলকে উঠল। গোটা শরীরের যাবতীয় লোমকূপ মুহূর্তের মধ্যে একটা একটা করে খাড়া হয়ে গেল। পায়ের তলার মাটি ভূমিকম্পের ন্যায় থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আমি এবং কিশোরী আমরা প্রায় একসাথে বলে উঠলাম, সে কি ঠাকুরমশাই, আপনার ওরকম অবস্থা হলো কেন? গুল্ম লতা পাতার ঝোপঝাড় ঠেলে সামনের দিকে এগিয়ে যেতেই আপনি কি এমন দৃশ্য দেখলেন যার কারণে আপনার ওই রকম শারীরিক অবস্থা হলো? আমি দেখলাম সেখানে রয়েছে একটি টলটলে জলে ভরা পুকুর, আর সেই পুকুরকে দেখা মাত্রই আমার ওই রকম অবস্থা হলো। এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? একটা পুকুর দেখে আপনার এরকম অবস্থা হলো?
কিশোরী, যে পুকুরটি আমি দেখেছিলাম সেটি মোটেও কোনো সাধারণ পুকুর ছিল না। এর আগেও তোমরা কখনো কোনোদিন দেখেছো একটা আস্ত পুকুরের জলের রং মানুষের মাথার চুলের মতন কুচকুচে কালো ধরনের? পুকুর ভর্তি টলটলে জল, তবে জলের রং নীলাভ নয়, বরং কালো। জলের মধ্যে থেকে উঠে আসছে কেমন যেন একটা আষ্টে বোটকা গন্ধ। কি বলছেন ঠাকুরমশাই? পুকুরের জল কি কখনো ওরকম কালো হতে পারে? আমরা কখনো কোনোদিন জলের রং যে কালো তা দেখিনি। তোমরা দেখোনি কারণ ওই পুকুর মোটেও স্বাভাবিক কোনো পুকুর ছিল না। আমি প্রথম দর্শনেই বুঝতে পেরে গিয়েছিলাম যে পুকুরের মধ্যে কোনো এক ভয়ানক অশুভ শক্তির বসবাস রয়েছে। মাথার ওপর কি যেন একটা পাখি কর্কশ শব্দে চিৎকার করতে করতে কয়েকবার পাক খেয়ে কোথায় যেন মিলিয়ে যায়। আমি একেবারে কেঁপে উঠলাম। পুকুরের চারিধারে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় গাছগুলো কেমন যেন থম মেরে গিয়েছে, যেন তারা অশনি কোনো আশঙ্কায় সীমাহীন ভয়ে কুঁকড়ে গিয়েছে যেন। কালো কুচকুচে পুকুরের টলটলে জলে সহসা বুদবুদ উঠল। আমার চোয়াল ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল। চোখের দৃষ্টি হলো অত্যন্ত প্রখর। মাথার উপরে সূর্যদেব ততক্ষণে পুরোপুরিভাবে ঢলে গিয়েছে পশ্চিম দিগন্তে। একটু একটু করে দিনের অবসান ঘটিয়ে সাঁঝের অন্ধকার নেমে এসেছে। এরকম অবস্থায় ওখানে দাঁড়িয়ে আমার মনে হলো পুকুরের কালো জলের অতল হাত থেকে কে যেন একটা তাকিয়ে রয়েছে আমার দিকেই। একবার ভালো করে ভেবে দেখো হে কিশোরী, পুকুরের কালো জলের তলা থেকে আমার দিকে তাকিয়ে রয়েছে কেউ। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তার দুই চোখের দৃষ্টি অপার্থিব সবুজ। সেই চোখের মধ্যে মণি বলে কিছু নেই। মণিহীন দুই সবুজ চোখে সে যেন আমাকে জরিপ করছে। তার নিঃশ্বাসের গরম হালকা জলে বুদবুদের সৃষ্টি করছে। তার মাথার কুচকুচে কালো জটা যেন এক একটি বিষাক্ত কোনো লকলকে সাপের বাচ্চা। সেগুলো বুঝে নিজেদের বিষ দন্ত বের করে দাপাদাপি করছে নিজেদের মধ্যে। আমার বুঝতে একটু অসুবিধে হলো না যে ওই অপশক্তি পাতাল লোকের রসাতলের কোনো এক বাসিন্দা, যে সহসা কোনো কারণে উঠে আসতে সক্ষম হয়েছে মর্তভূমিতে। এবার আমার কাছে সমস্ত হিসেব মিলে গেল। আমি বুঝতে পারলাম কেন এই গোটা জায়গা এত পরিত্যক্ত। এখানে মানুষজন তো বহু দূরের কথা, একটি পশু পাখির পর্যন্ত বাস নেই। কারণ সাপের মতন হিসিস শব্দ করে সেই অপশক্তি কালো জলের বুকে আন্দোলন তুলে রীতিমতো দাপাদাপি আরম্ভ করলো। আমিও মন্থর গতিতে ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম ঘাটের দিকে। ঠিক এমন সময় পিছন থেকে কে যেন উচ্চ কণ্ঠে চিৎকার করে বলল, দাঁড়ান, খবরদার, ওই দহের জলে নামবেন না, না হলে আপনি আর প্রাণে বাঁচবেন না। শোকেতে পিছন ফিরে তাকানো মাত্রই আমি দেখলাম এক মাঝারি বয়সের গ্রাম্য যুবক এসে দাঁড়িয়েছে সেই জলাশয়ের থেকে বেশ খানিকটা তফাতে। গাছপালার আড়াল থেকে দেখা যাচ্ছে তার অস্পষ্ট অবয়বটা। সে আমাকে সতর্ক করে জানালো যে জলে নামা চলবে না। আমি যুবকের ওই দুই চোখে বীভৎস আতঙ্ক দেখে, যাকে বলে সাক্ষাৎ মরণ আতঙ্ক, জলাশয়ের কাছ থেকে সরে এসে এগিয়ে বললাম যুবকের দিকে। যুবক একটা শুকনো ঢোক গিলে প্রশ্ন করলো, আপনি কে? আমাদের গ্রামে আপনাকে এর আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। আপনি এখানে এসেছেন কি করতে? আর ওই দহের জলে বা নামতে যাচ্ছিলেন কেন? আপনি জানেন নিজের অজান্তে আপনি কি সাংঘাতিক রকমের বিপদে পড়তে যাচ্ছিলেন? ওই জলের মধ্যে যে একবার নামে সে আর কখনো কোনোদিন বেঁচে উঠে আসতে পারে না। ওই দহ সম্পূর্ণরূপে অভিশপ্ত। আমি এইবার সেই গ্রাম্য যুবকের উদ্দেশ্যে নরম গলায় বললাম, আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি একজন ভবঘুরে সাধক মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। আজ আমি কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছি এই বাগডোগরা গ্রামে। বেশ কিছুটা সময় গ্রামের বটতলায় বসে থেকে একসময় হাঁটতে হাঁটতে
এখানে এসে উপস্থিত হয়েছি। ভীষণ রকমের তৃষ্ণা পেয়েছিল, তাই জন্য পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিলাম একটা জল খেতেই। আমি আমার পরিচয় সম্পর্কে আসল তথ্য গোপন করলাম। আমি সেই যুবককে প্রথমেই বললাম না যে আমি একজন তন্ত্র সাধক এবং এই গ্রামে প্রথম পদার্পণ করার সাথে সাথে বিশেষ ক্ষমতার গুণ বুঝতে পেরেছিলাম যে এখানে কোনো সাংঘাতিক ভয়ানক অপশক্তির বাস রয়েছে। ছেলেটি আমার মুখ থেকে এত দূর পর্যন্ত শুনে রীতিমতো ঠকঠক করে কাঁপতে আরম্ভ করলো। সে অত্যন্ত ঘাবড়ে গিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁটা কাঁটা ভাবে বলল, আপনি কি পাগল নাকি? হ্যাঁ, এইভাবে কখনোই দহের জল পানের জন্য এগিয়ে যায় কেউ? আপনি দেখতে পাচ্ছেন না ওই জল কিরকম ঘোর কৃষ্ণ বর্ণের? ও জল যে পুরোপুরি বিষাক্ত। ওই জলের সামান্য এক ফোঁটাও যদি আপনার দেহের অভ্যন্তরে প্রবেশ করে তাহলে তৎক্ষণাৎ তীব্র বিষক্রিয়ায় অবধারিত মৃত্যু ঘটবে। তাছাড়া ওই দহের সন্নিকটে নামা মাত্রই সে অভিশাপ আপনাকে গ্রাস করবে চিরতরে। আমাদের গ্রাম সহ আশেপাশের তল্লাটের কত মানুষ প্রাণ হারিয়েছে ওই অভিশাপের কবলে পড়ে। আর কেবলমাত্র মানুষই নয়, গরু, মোষ, ভেড়া, ছাগল আরো কত পশু পাখি মারা গিয়েছে। হ্যাঁ, সে সে সবকিছুকে গিলে খেয়েছে। এসব তুমি কি বলছো বাবা? আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না। ওই দহের মধ্যে কি এমন অভিশাপ লুকিয়ে রয়েছে যার কারণে একাধিক মানুষ সহ প্রাণীকুলের নানান জীবজন্তু মারা গিয়েছে? আর ওই জলের রং কালোই বা কি কারণে? বলবো বলবো আপনাকে সব বলবো, কিন্তু তার আগে আপনি আমার সাথে অন্য কোথাও চলুন। এই জায়গাটা একেবারেই আমাদের জন্য সুরক্ষিত নয়। এমনিতেই পশ্চিম দিগন্তে সূর্য ডুব দিয়েছে, চারপাশ জুড়ে ঘনিয়ে আসছে অন্ধকার। না না, দিনে দুপুরের খটখটে আলোতেও এই জায়গা মানুষ এড়িয়ে চলে। সেখানে এই রাতের বেলা আমরা এখানে এইভাবে থাকছি, না না, একেবারেই ভালো কথা নয়। আপনি আপনি আমার সাথে আসুন। যুবকের কথায় আমি আর সামান্য আপত্তি করলাম না। তার কথায় সম্মতি সূচকভাবে ঘাড় নেড়ে তারা দেখানো পথ অনুসরণ করে হাঁটতে আরম্ভ করলাম। যেভাবেই হোক না কেন বাগডোগরা গ্রামের এই অদ্ভুত জলাশয়ের আসল রহস্য আমাকে জানতেই হবে। তাই জন্য যুবকের সাথে হাঁটতে হাঁটতে আমি এসে উপস্থিত হলাম সেই গ্রামের একটি শতাব্দী প্রাচীন মন্দিরের প্রায় হাট চালায়। আসার পথে প্রাথমিক পরিচয় পূর্ব সম্পন্ন হলো। তার সাথে কথা বলে জানতে পারলাম যে যুবকের নাম নাকি মধুসূদন ঘোষাল। তার বাড়ি এই বাগডোগরা গ্রামেই। সে গ্রামের রাখাল ছেলে, সারাটা দিন তার কাটে গরু মহিষের সাথে। আজ একটি গরু খুঁজে না পাওয়ায় সে ঘুরতে ঘুরতে গ্রামের শেষ সীমান্তে এসে পড়ে গিয়েছে। আর তখনই দেখা আমার সাথে। আমরা যখন শতাব্দী প্রাচীন সেই মন্দিরের আটচালায় এসে উপস্থিত হলাম তখন সন্ধ্যার অন্ধকার ইতিমধ্যে ঘনিয়ে এসেছে। বাঘপাখালির দল চিৎকার করে ফিরে চলেছে যে যার নিজ নিজ বাসায়। চারিদিক থেকে ভেসে আসছে মঙ্গলময় শঙ্খধ্বনি। আমি যুবকের দিকে তাকিয়ে বললাম, মধুসূদন, বলো এই জলাশয়ের সম্পর্কে তুমি কি জানো? তা আমার কাছে একটু খোঁজা করে বলো দেখি। জলাশয়ের বিষয়ে জানতে আমি বড়ই কৌতূহলী হয়ে পড়েছি। দেখুন চক্রবর্তী মশাই, ওই জলাশয়কে আমাদের গ্রাম আর আশেপাশের অঞ্চলের সকলে অভিশপ্ত দহ বলে। দহ কথার অর্থ পুকুর বা বড়সড় জলাশয়। আর অভিশাপ বলার কারণ আজ থেকে প্রায় 40 বছর আগে শ্রাবণের এক ঘোর কালো অন্ধকার রাত্রে সাক্ষাৎ পাতাল থেকে উঠে এসেছিল এক বিভৎস ভয়ানক অলৌকিক প্রাণী। তারপর থেকেই ওই জলাশয় সহ সমগ্র জায়গাটা অভিশপ্ত হয়ে ওঠে। 40 বছর আগে শ্রাবণের ওই অভিশপ্ত রাতে আদতে কি ঘটেছিল যার একটু পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে পারো কি? আসলে আমি সঠিকভাবে বুঝতে পারলাম না যে সে রাতে প্রকৃতপক্ষে ঠিক কি ঘটেছিল। আগে আগে এই কাহিনীর কথা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি, তবে আমি যেটুকু যা শুনেছি তা আপনার কাছে আগাগোড়ায় বিশ্লেষণ করব। আজ থেকে প্রায় 40 বছর আগে পর্যন্ত ও জলাশয়টা কিন্তু একেবারে স্বাভাবিক ছিল, জানেন।
আর 5টা অন্যান্য সাধারণ পুকুরের জল ঠিক যেমন স্বচ্ছ টলটলে নীলাভ, একেবারে একেবারে ঠিক সেই রকম। এককালে ও দহে প্রচুর পরিমাণে মাছ চাষও হতো। পুকুরের চারধারের উর্বর মৃত্তিকায় ফলত নানান রকমের ফসল, সবজি, নানান ফলমূলের গাছ। কিন্তু একদিন বর্ষার অন্ধকারময় রাতে গ্রামের প্রত্যেকটা মানুষ তখন যে যার নিজের নিজের ঘরের ভিতর গভীর ঘুমে ডুবে গিয়েছে। ঠিক সেই রকম সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। একটা বিভৎস কান ফাটানো শব্দে সকলের ঘুম ভেঙে যায়। ধরফর করে বিছানার উপর উঠে বসে মানুষজন। প্রথমটায় সকলে ভাবে কাছে পিঠে কোথাও বজ্রপাত ঘটেছে, কিন্তু জানলার পাল্লা খুলে যখন দেখা গেল যে আকাশের অবস্থা একেবারেই মেঘমুক্ত, বজ্রপাত ঘটার সামান্যতম লক্ষণও নেই, তখন সকলে বাইরে বেরিয়ে আসে। দেখতে পায় গ্রামের শেষ সীমান্তে, ঠিক যেখানে ওই জলাশয়টি রয়েছে, সেই জলাশয়ের নিকটবর্তী অঞ্চল থেকে একটা তীব্র সবজেটে আলোর ঝলকানে উঠে আসছে। খানিকটা খানিকটা ওই আলেয়ার মতো। গ্রামের মানুষটা ঠিক বুঝতে পারল না ঘটনাটা, যে আসলে কি ঘটেছে। এরকম ঘটনা তারা এর পূর্বে কখনো ঘটতে দেখেনি কিংবা ঘটার কথা শোনেনি। বেশ কৌতূহলী হয়ে কিছু মানুষজন হ্যারিকেন লণ্ঠন হাতে নিয়ে রাতের বেলাতেই সেই স্থানে গিয়ে উপস্থিত হয়। আর সেখানে যেতেই তারা যা দেখতে পায় তা ছিল সীমাহীন আতঙ্কের। দেখা যায় জলাশয়ের জলের অতলের মাটি ফুঁড়ে কিছু একটা প্রাণী যেন উঠে এসেছে পাতালের জগৎ থেকে। তবে যা পাতাল থেকে উঠে এসেছে তা কখনোই পার্থিব জগতের কোনো প্রাণী হতে পারে না। গোটা জলাশয়ের জল একেবারে তোলপাড় করে দিচ্ছিল সেই প্রাণী। সে না সরীসৃপ, না স্তন্যপায়ী, না অন্য কিছু। তাকে তাকে মাছের মতো দেখতে নয়, আবার মানুষের মতো নয়, কতকটা কতকটা যেন সাপের মতো তার বাহ্যিক রূপ। আমাদের গ্রামের মানুষেরা বলে সে নাকি পাতালের কোনো অপদেবতা। হ্যাঁ, তার মাথার মধ্যে রয়েছে গুচ্ছ গুচ্ছ চুল, তার 2 চোখের দৃষ্টি সম্পূর্ণ সবুজ এবং মণিবিহীন, তার শরীর কেমন লম্বা লকলকে, গোটা গা আঁশহীন আর থকথকে নরম মাংস বিশিষ্ট, আকারে প্রায় 2টো মানুষের সমান কিংবা কিংবা তার চাইতেও বড়। তার মুখোমুখি ওই জলাশয়ের সন্নিকটে যে বা যারা গিয়ে একবার উপস্থিত হয় তারা তারা আর জীবিত অবস্থায় বেঁচে ফিরতে পারে না। ওই অপদেবতার কবলে পড়ে সে নিরীহ মানুষটির মৃত্যু ঘটে। আর এরপর থেকেই আমাদের গ্রামের ওই দহটি অভিশপ্ত হয়ে ওঠে। সে অন্ধকার শ্রাবণের বর্ষা রাত্রে যে সকল ব্যক্তি দেখতে গিয়েছিল তাদের মধ্যে থেকে বেশ কিছু জনকে জলের মধ্যে টেনে নিয়ে চোখের সামনে মেরে ফেলে ওই সাংঘাতিক প্রাণীটা। পরের দিন সকালে সূর্যের আলো ফুটলে দেখা যায় জলের রং একেবারে ঘোলাটে কালো হয়ে গিয়েছে। জলের মধ্যে থেকে কেমন একটা বিশ্রী আষ্টে জাতীয় গন্ধ বেরিয়ে আসছে। আর এরপর থেকেই আমাদের এখানকার প্রত্যেক মানুষ ওই জলাশয়কে সাক্ষাৎ জমের মতো ভয় পেতে লাগলো। অবলা পশু পাখি দল ধীরে ধীরে বুঝতে পারল ওখানে তাদের জন্য বিপজ্জনক কিছু একটা রয়েছে। তারা ওই স্থান একেবারে বর্জন করলো। ফলে খুব স্বাভাবিকভাবেই বছর খানিকের মধ্যেই গোটা তল্লাটটাই একেবারে পরিত্যক্ত হয়ে ওঠে। 40 বছর আগে ঘটে যাওয়া সে ঘটনার কথা বলে চুপ হলো ছেলেটা। মধুসূদনের বুক ঠেলে উঠে এলো এক ভীষণ দীর্ঘশ্বাস। তার 2 চোখের কোণ থেকে জল ছলছল করতে লাগলো। মধুসূদনের দিকে তাকিয়ে আমি বললাম, কি হলো মধুসূদন? অভিশপ্ত দহের অতীত ইতিহাস বলতে গিয়ে তোমার চোখে জল চলে এলো কিভাবে? তবে কি অভিশপ্ত দহের সাথে জড়িয়ে রয়েছে তোমার কোনো যন্ত্রণাদায়ক ইতিহাস? আগে হ্যাঁ চক্রবর্তী মশাই, আমার একমাত্র ছোট আদরের বোন
ওই অভিশপ্ত দহের সন্নিকটে গিয়ে প্রাণ হারিয়েছিল ছোট্টবেলায়। আজ আজ আপনাকে অভিশপ্ত দহের কথা বলতে গিয়ে সেই ঘটনার কথা মনে পড়ে গেল। আমার আমার ছোট্ট বোনটার ওই মৃত্যুর সময় মুখটা ভেসে ওঠে আমার মনের আঙিনায়। মধুসূদনের কথা শুনে আমি মনে মনে তখনই সিদ্ধান্ত নিলাম যে এই অতিলৌকিক প্রাণীটিকে আমায় শেষ করতেই হবে। তা না হলে যুগের পর যুগ, বছরের পর বছর তাদের এখানে একইভাবে আতঙ্কের পরিবেশে বিরাজ করতে হবে। তবে কি উপায়ে এই অতিলৌকিক প্রাণীটিকে ধ্বংস করা যায়, এই কথাই ভাবছি। ঠিক এমন সময় মধুসূদন বলল, চক্রবর্তী মশাই, বলছি সন্ধ্যা তো বেশ গভীর হলো, রাত্রি নামছে। আপনি এখানে থাকবেন কোথায়? আপনার কি কোনো চেনা পরিচিত কেউ রয়েছে এই গ্রামে? তা না হলে আপনি আপনি আমার সাথে আমার গৃহে চলুন। আমার গৃহে আপনার রাত্রিবাস করার কোনো অসুবিধে হবে না। আমি আপনাকে সমস্ত কিছু রান্নার সামগ্রী বের করে দেব। আপনি না হয় উনানে নিজের হাতেই দুটো ভাত ডাল ফুটিয়ে খাবেন। আমার সাথে আসুন। না হে মধুসূদন, তা হয় না। আমি একজন ভবঘুরে মানুষ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। আমি ভবঘুরে সাধক মানুষ। নিত্যদিন আমাকে খোলা আকাশের নিচে কিংবা কোনো ভাঙা মন্দিরের চাতালে রাত্রিবাস করতে হয়। এতে আমার কোনো বিন্দুমাত্র অসুবিধে হয় না। আমি দিব্যি এই মন্দিরের চাতালে রাত কাটাতে পারবো। তুমি আমাকে নিয়ে অযথা অত চিন্তা করো না। যাও, তুমি ঘরে ফিরে যাও, আমি এখানেই থাকবো। আচ্ছা বেশ, তাহলে চক্রবর্তী মশাই, আপনার খাবার মতন আমি কিছু জিনিস অন্তত দিয়ে যাই। আরে না না, সেসবের কোনো প্রয়োজন নেই। আমার সাথে এই ঝোলার মধ্যে কিছু শুকনো খাবার রয়েছে, তাতেই আমি আজকে রাতটা দিব্যি কাটিয়ে দিতে পারবো। এরপর আর কিছু না বলে মধুসূদন দুই হাত জড়ো করে নমস্কার জানিয়ে সে বিদায় নিল। আমি উঠে দাঁড়ালাম। আমার চোয়াল ততক্ষণে কঠিন হয়ে উঠেছে। মুখের মধ্যে প্রজ্বলিত হয়েছে এক আগুন, যে আগুন শেষ করে দিতে চাই সমস্ত অশুভ, অতৃপ্ত, অবাঞ্ছিত, ক্ষতিকারক জিনিসকে। মনে মনে পরমেশ্বর কাল, ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করলাম। সিদ্ধান্ত নিলাম আজ রাতে আমি একবার ওই অভিশপ্ত দহের কাছে যাব। সেখানে গিয়ে আমাকে আরও কাছ থেকে প্রত্যক্ষ করতে হবে যে অশুভ শক্তিটি আসলে ঠিক কী রকম। তার ক্ষমতা সম্পর্কে অবগত না হলে তাকে ধ্বংস করা এক প্রকার অসম্ভব বিষয়। কিন্তু একথা যদি মধুসূদনকে জানাতাম তাহলে সে অত্যন্ত ভীত হয়ে যেত। গ্রামের মানুষদের আমার কথা বলে আমার পরিকল্পনা বানচাল করতে পারত। তাই আমি তার কাছ থেকে বিষয়টা গোপন করতে বাধ্য হলাম। রাত্রি ক্রমশ গভীর হলো, আরও গভীর হলো। বিশ্ব চরাচর জুড়ে নেমে এলো মৃত্যু শীতল নীরবতা। গ্রীষ্মের রাত যে ওরকম কনকনে ঠান্ডা হয়ে উঠতে পারে তা কল্পনারও বাইরে। কোথাও কোনো আওয়াজ হলো না। গ্রামের পথঘাট সবকিছু একেবারে শুনশান, থমথমে রূপ নিল। শো শো শব্দে দমাল বাতাস বইল। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম আকাশের কাস্তের মাখা ভলার মতন এক ফালি চাঁদ উঠেছে। তবে চাঁদের রং আজ টকটকে লাল। মরা চাঁদের যোজনা আলো গলন্ত মোমের মতন চুঁইয়ে চুঁইয়ে নেমে আসছে পৃথিবীর বুকে। মধ্যরাতে আমি একাকী হাঁটতে আরম্ভ করলাম গ্রামের পথ ধরে সেই অভিশপ্ত দহের উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের মুখের কথা শেষ হতেই কিশোরী বলে উঠল, সত্যি ঠাকুরমশাই, আপনার সাহস আছে, তা মানতেই হবে। তা না হলে ওরকম অচেনা অজানা এক পরিবেশে অশুভ শক্তির ডেরায় যাওয়া মোটেও তুচ্ছ কোনো বিষয় নয়। কিশোরীর কথা শুনে আমি হেসে বললাম, আরে ভাই, সেই কথা তুমি আজকে জানলে? আমাদের ঠাকুরমশাইয়ের যে অনেক সাহস, এবং তিনি যে মোটেও সাধারণ কোনো মানুষ নয় তা তো মাথায় রাখতে হবে। ঠাকুরমশাই, আপনি তারপর কি ঘটলো সেই কথা বরং বলুন। বলছি, দাঁড়াও, তবে তার আগে একটি সিগারেট ধরাই। সিগারেট আর না দিলে সঠিকভাবে গল্প আমি বলতে পারবো না। সিগারেটের প্যাকেটখানা তুলে নিয়ে
তিনি তার মধ্যে থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে লম্বা টান দিতে লাগলেন। মাঝে মধ্যেই তিনি আগুনের সামান্য ঝিনকানিতে ঝেড়ে ফেলছিলেন সিগারেটের অগ্রভাগে জমতে থাকা ছাই। সিগারেট খাওয়া সমাপ্ত হলে তিনি পুনরায় বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। হাঁটতে হাঁটতে আমি সেই নিশতি রাতে এসে উপস্থিত হলাম অভিশপ্ত দয়ের সম্মুখভাগে। জলাশয়টি দেখে বেশ কিছুটা তফাতে একটি পরিষ্কার জায়গায় আমি টান টান হয়ে পদ্মাসনে বসলাম। সেখানে আমাকে এক বিশেষ তন্ত্রক্রিয়া এবং যজ্ঞ করতে হতো। আমার সাথে সমস্ত সামগ্রী ছিল যজ্ঞের জন্য। চক্র অঙ্কন করে একটি একটি করে কাষ্ঠ সাজালাম আমি তৎপরতার সাথে। অগ্নিদেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তাতে আগুন ধরানো মাত্রই অন্ধকার প্রকৃতির বুকে সহসা চলে উঠল সোনালি উজ্জ্বল আলোর আভা। একে একে আমি সেই আগুনের লেলিহান শিখার মধ্যে অর্পণ করলাম কালো সর্ষে, সাদা তিল, কাল বৈশাখী ঝড়ে উড়ে আসা আম গাছের পাতা, কাকের বাসায় আটকে থাকা হাড়ের টুকরো সহ আরো অনেক কিছু। মাটির মালসার মধ্যে সংগ্রহ করলাম যজ্ঞের জ্বলন্ত আগুনের ভেতর থেকে বের হয়ে আসা গরম ছাই। সেই ছাই সমেত মালসা অভিশপ্ত দহের জলে ছুড়ে দেওয়া মাত্রই সমগ্র দহের জল রীতিমতো থরথর করে কাঁপতে আরম্ভ করল। ভূমিকম্পের সময় জলাশয়ের জল যেমনভাবে কাঁপে ঠিক সেইভাবে গরম লোহার ওপর ঠান্ডা জল পড়লে ঠিক যেরকমটা চড়বড় করে ফোটে, জলাশয়ের কালো জলও ঠিক একইভাবে ফুটতে লাগলো। জলের অতল থেকে উঠে এলো একাধিক বুদবুদ। যজ্ঞের ছাই জলের সাথে মিশে যাওয়া মাত্রই জলের তলা থেকে এক বিকট গগন বিদারী চিৎকার করে কিছু একটা ঝাঁপ দিল উপরের দিকে। ঠিক যেরকম আওয়াজের কথা মধুসূদন বলেছিল আজ থেকে 40 বছর আগের এক শ্রাবণের দুর্যোগ রাতে, সেরকম আওয়াজই আমি শুনতে পেলাম নিজের কানে। চাঁদের মরা জোছনা আলো আধারিতে আমি এবার দেখলাম একটা বিশাল দানবীয় আকারের জীব জলরাশির ওপরে মহাকাশে উঠে গেল সা করে। স্বল্প কিছুটা সময়ের জন্য যা দেখেছিলাম তা ভুলবার নয়। মধুসূদন ঠিক যেরকম বর্ণনা দিয়েছিল হুবহু ঠিক সেরকম লকলকে সাপের মতন তাকে দেখতে, তবে আকার ও আয়তনে সে বিশাল বড়। তার 2 চোখ সবুজ দৃষ্টি হাড় হিম করে দেওয়ার জন্যই যথেষ্ট। তার মুখ সুচলো এবং মুখগহ্বর ভেতর থেকে বেরিয়ে এসেছে অসংখ্য অগণিত দাঁতের সারি। এই মুখের মধ্যে কোনো মানুষ যদি একবার গিয়ে আটকে পড়ে তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু নিশ্চিত। মাংস তো বহু দূরের কথা, হাড় পর্যন্ত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মহাকাশে উঠে প্রাণপণে চিৎকার করে সে আবারও ঝাঁপিয়ে পড়ল জলের মধ্যে। আমি নিশ্চয়তার সাথে এই কথা বলতে পারি যে সে রাতে যদি আমার জায়গায় অন্য কোনো সাধারণ মানুষ থাকতো তাহলে সে আর পরের দিন সূর্যের আলো দেখবার মতন অবস্থায় থাকতো না। হয় সে বদ্ধ উন্মাদ পাগল হয়ে যেত, আর তা না হলে হৃদযন্ত্রটি বিকল হয়ে যেত তার চিরকালের মতন। ওই বিভৎস দৃশ্য সহ্য করার মতন মানসিক অবস্থা সকলের থাকে না। প্রাণীটা জলে ঝাঁপ দিল, আমি উঠে এলাম। আমার যা দেখবার তা দেখা হয়ে গিয়েছিল। পরের দিন সূর্যোদয়ের আলো ফোটার সাথে সাথে মন্দিরের আটচালায় এসে উপস্থিত হলো মধুসূদন। চক্রবর্তী মশাই, আপনি ঠিক আছেন তো? রাতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? আপনার কথা ভেবে আমার ভারী দুশ্চিন্তা হচ্ছিল জানেন। কত রাত্রে সঠিকভাবে 2 চোখের পাতা এক করতে পারিনি। আরে মধুসূদন, তুমি আমাকে নিয়ে অযথা এত বেশি চিন্তিত হয়ে পড়ো না হে। আমি তো তোমাকে আগেই বলেছি আমার কিচ্ছুটি হবে না। পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপরে। তিনি মঙ্গলময়, তিনি আমাকে সকল বিপদ থেকে উদ্ধার করবে। কি ব্যাপার বলুন তো চক্রবর্তী মশাই, আপনাকে দেখে এত বেশি চিন্তিত আর গম্ভীর লাগছে কেন? গত রাত্রে কিছু কি ঘটেছে? আপনি কি কিছু উপলব্ধি করতে পেরেছেন? হ্যাঁ মধুসূদন, কাল রাতে অনেক কিছুই ঘটেছে। এতক্ষণ যাবৎ তোমাকে আমি আমার আসল পরিচয় দিইনি, তবে এবার দেব। দেখো, তুমি আমাকে তোমাদের গায়ের অভিশপ্ত দহের সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছিলে, তাই তোমার কাছে আমি আমার আসল পরিচয় বেশিক্ষণ গোপন করব না। আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি টুকিটাকি তন্ত্রমন্ত্র জানি এবং জানা রয়েছে অল্প স্বল্প জ্যোতিষবিদ্যা, যা দিয়ে আমি সর্বদা বিভিন্ন মানুষের বিপদ নাশ করার চেষ্টা করি। সাধারণ মানুষজন আমায় তারানাথ তান্ত্রিক বলে ডাকে।
তোমাদের গ্রাম বাগডোগরার বুকে প্রথম পদার্পণ করার সাথে সাথেই আমি বুঝতে পারি যে এই গ্রামে দীর্ঘদিন ধরে কোনো এক সাংঘাতিক অশুভ শক্তি বসবাসে রয়েছে। তারপর এটি পরীক্ষা করে অভিশপ্ত দয়ের সন্নিকটে গিয়ে উপস্থিত হই এবং বুঝতে পারি যে এই হলো সেই স্থান যেখানে অভিশপ্ত অপশক্তিটির আশ্রয় নিয়েছে। দহের কালো জলরাশির মধ্যে যে কিছু একটা রয়েছে তা বিলক্ষণ আমি বুঝতে পারি। অন্তর্গত জিনিসটা আসলে কি তা দেখবার জন্য সেদিকে আরো এগিয়ে যাই, আর ঠিক সেই মুহূর্তেই তোমার সাথে আমার দেখা হয়। এসব আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? তার মানে আপনি একজন তান্ত্রিক? শুধুমাত্র তান্ত্রিক বললেও তো অনেকখানি কম বলা হয়। যে মানুষ কোনো গ্রামের বুকে পা রাখা মাত্রই বুঝে যেতে পারে যে সেই গ্রামের কোনো এক স্থানে দীর্ঘদিন ধরে বাস করছে কোনো কালো অপশক্তি, সে আর যাই হোক না কেন কোনো মতেই কোনো তুচ্ছ কাপালিক বা তান্ত্রিক হতে পারে না। আপনার চরণে আমার সহস্র প্রণাম, কিন্তু আপনার বলা একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। গতকাল রাত্রে কি এমন ঘটেছে যার কারণে আপনার চোখ মুখের এমন অবস্থা? মধুসূদন, তুমি কাল চলে যাওয়ার পর গভীর রাতে আমি একটিবার ওই অভিশপ্ত দয়ের সন্নিকটে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি সাধনা করি। যজ্ঞ শেষে বেশ কিছুটা বশীভূত ছায় অভিশপ্ত দয়ের জলে নিক্ষেপ করতেই সে বিভৎস অতিলৌকিক প্রাণীটা প্রাণপণ মারাত্মক চিৎকার করে জল থেকে সবেগে ঝাঁপিয়ে মহাশূন্যে উঠে আসে। আমি তার বাহিক রূপ দেখতে সক্ষম হই। চাঁদের আবছা আলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এই অদ্ভুত দর্শন জীবকে, এবং প্রত্যক্ষ করার পর কথা বলতে পারি যে ওটা নরকের কোনো এক সাংঘাতিক জীব যে কোনো এক কারণবশত উঠে এসেছে এই মর্তলোকে। পৃথিবীর বুকে জীবজগতের সন্নিকটে এই অতিলৌকিক প্রাণীটি থাকা মানে সমগ্র প্রাণীকুলের জন্য তা মারাত্মক রকমের ক্ষতিকারক। এটি শুধুমাত্র একটি অলৌকিক প্রাণী নয়, সাংঘাতিক অশুভ শক্তির উৎসও বটে। আমার কথা শুনে রীতিমতো ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করেছিল মধুসূদন। তার দুই চোখের মনে মাত্রাতিরিক্ত ভয়ে প্রায় ছোট হয়ে গিয়েছিল। মুখ হয়ে উঠেছিল সম্পূর্ণ রক্তশূন্য, ফ্যাকাশে থমথমে। সে একটা শুকনো ঢোক গিলে বেশ কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে অনেকটা স্বাভাবিক করে আমার উদ্দেশ্যে বলে, এসব এসব আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? আপনি কাল রাত্রে একলা ওই অভিশপ্ত দহের সন্নিকটে গিয়েছিলেন? আপনার চোখের আগুন চাপা ছাই জলে পড়া মাত্র সে শয়তানটা উঠে এসেছিল জলের ওপরে? না না, আপনার কথা শুনে আমার গায়ের রক্ত যেন একেবারে জল হয়ে যাচ্ছে। তবে তবে এ কথাও আমি বুঝতে পারছি যে আমাদের এই ঘোর সংকটের হাত থেকে একমাত্র যদি কেউ পরিত্রাণ করতে পারে তাহলে তা একমাত্র আপনি। হ্যাঁ, আপনিই পারবেন। চক্রবর্তী মশাই, আপনি আমাদের দয়া করে এই অভিশপ্ত জীবনের থেকে মুক্তি দিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই শয়তান এক ত্রাসের সৃষ্টি করেছে আমাদের গ্রামে। আমরা কেউ শান্তিতে বসবাস করতে পারি না। সবসময় মনের মধ্যে কেবল একটা ভয় কাজ করে। সর্বদা ভয়ে ভয়ে থাকি। এই বুঝি বাড়ির বাচ্চা ছেলে মেয়ে কিংবা নিরীহ গবাদি পশুর দল ভুলবশত ওই অভিশপ্ত দহের সন্নিকটে গিয়ে নরক লোকের সাংঘাতিক শয়তানের মুখোমুখি না হয়। চক্রবর্তী মশাই, আমি আপনার হাতে ধরছি, এই পায়ে ধরছি। আপনি দয়া করুন, আমাদের ওপর দয়া করুন। ছি ছি মধুসূদন, এই তুমি কি করছো? এইভাবে কেউ পা ধরে কান্নাকাটি করে নাকি? ওঠো বলছি, ওঠো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব এই অভিশপ্ত অপশক্তির বিনাশ ঘটানোর জন্য। যুগের পর যুগ ধরে অনেক মানুষের প্রাণ চলে গিয়েছে। তুমি তোমার বোনকে হারিয়েছ। তোমার মতন অনেক দাদা রয়েছেন যারা তাদের বোনকে হারিয়েছে। অনেক বাবা তাদের মেয়েকে হারিয়েছে। অনেক দিদি তাদের স্নেহের ভাইকে হারিয়েছে। সেই সমস্ত কিছু এবার থামার সময় আসন্ন। আজ অমাবস্যার রাত। আজকের অমাবস্যার রাতেই আমি সেই স্থানে এক মহাযজ্ঞ করব। ওই যজ্ঞের অন্তিম আহুতি প্রদানের সাথে সাথেই সবকিছু বিনাশ ঘটবে। তোমাদের এই বাগডোগরা গ্রাম থেকে সমূলে নির্মূল হয়ে যাবে সবটুকুই অপশক্তি।
তোমরা আবারও পুনরায় স্বাভাবিক জীবনচক্রের মধ্যে প্রবেশ করো। সমস্ত অভিশাপের কালো মেঘ কেটে যাবে আজীবনের মতন। আপনাকে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো চক্রবর্তী মশাই। আপনি এইভাবে নিজের জীবনে সামান্যতম ঝুঁকি না নিয়ে আমাদের দুর্দশা দূর করতে এগিয়ে এসেছেন। সত্যি আপনার কাছে আমরা আমরা প্রত্যেকে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আরে এত কৃতজ্ঞতা কিসের? প্রকাশের কিংবা ধন্যবাদ জানানোর কিছুই নেই। আমি যা করছি সেটা আমার কর্তব্য, আমার প্রধান কাজ বলতে পারো। আমি আমার সেই কর্তব্যটুকুই পালন করছি, তাছাড়া আর কিছুই নয়। ঈশ্বরের উপর ভরসা রাখো হে। বাগডোগরা গ্রামের অভিশপ্ত দহের ইতিহাস এবার শেষ হতে চলেছে। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এবার একটু থামলেন। আমি এবং কিশোরী আমরা একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করলাম। কিশোরী মৃদু হাসল। আমরাও উভয়ই বুঝতে পেরেছি যে আবার তার ধূমপানের সময় হয়ে এসেছে। ঠাকুরমশাই তক্তপোষের ওপর রাখা পাসিং শো সিগারেটের প্যাকেট থেকে তৃতীয় সিগারেটটি বের করে একখানি দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে গোল গোল ধোঁয়ার রিং ছেড়ে তিনি বেশ লম্বা লম্বা শুক টান দিতে লাগলেন আমেজের সাথে। কিশোরী ভারী অস্থির হয়ে উঠেছিল গল্পের এমন টান টান মোড়ে আদতে ঠিক কি ঘটে তা জানার জন্য। সত্যি কথা বলতে আমার মনের মধ্যেও অনেক রকমের প্রশ্ন জাগল। ঠাকুরমশাই অমাবস্যার সেই রাতে কি করলেন? কোন উপায়ে তিনি ওই শয়তানের বিনাশ ঘটাতে সক্ষম হলেন? তিনি কি আদৌ সক্ষম হলেন? আরো অনেক কিছু প্রশ্ন মনকে ভারী বিচলিত করে তুলল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য আমরা দুই বন্ধু ভীষণ রকমের অস্থির হয়ে পড়ছিলাম। ঠাকুরমশাইয়ের চোখে কিছুই আড়ায় না। তিনি আমাদের দেহের সেই অস্থিরতা বুঝতে পারলেন। সিগারেটের ছাই ঝেড়ে খানিকটা হেসে বললেন, আরে বলবো বলবো, এত বেশি অস্থির হয়ে পড়ার মতন কি আছে? আমি কি আর গল্প মাঝপথে থামিয়ে পালিয়ে যাব নাকি? ঠাকুরমশাই রসিকতা করে নিজেই হো হো শব্দে তারস্বরে হেসে উঠলেন। আমরা আবার অপেক্ষার প্রহর গুনলাম। তবে ঠাকুরমশাই আর আমাদের বিশেষ অপেক্ষা করালেন না। তিনি এবার বলতে আরম্ভ করলেন অমাবস্যার রাতে সেই বিশেষ যজ্ঞ এবং তার ফলাফলের কথা। আমি এবং মধুসূদন মিলে সেই যজ্ঞের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান ও সামগ্রী স্থানীয় বাজার থেকে কেনাকাটা করলাম। অপরাহ্নের আলো থাকতে থাকতে একাকী সংগ্রহ করলাম বেশ কিছু বিশেষ দ্রব্য, যেগুলিকে অর্থের বিনিময়ে ক্রয় করা যাবে না কখনো। এই যেমন ধরো, মাঠের ধারের আলপথের যে কোনো একটি গর্ত থেকে খানিকটা ইঁদুরের ঝুড়ো মাটি এবং সাপের খোলস, প্রতিষ্ঠিত যে কোনো একটি পুকুরের এক ঘটি জল, শ্মশানের দক্ষিণে লাগোয়া কোনো এক মহিরুয়ের একেবারে মগডালের একখানি পাতা, শ্বেত আকন্দের 3টি ফুল এবং তুলসীর গোড়া, আরও অনেক কিছু। সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আমি সাঁঝের অন্ধকার ঘনিয়ে এলো এসে উপস্থিত হলাম যথাস্থানে। মধুসূদন বারবার অনেক অনুরোধ জানিয়েছিল আমার সাথে আসবার জন্য, কিন্তু আমি তাতে একেবারে রাজি হলাম না। রাজি হবই বা কি করে? আমি তারানাথ তান্ত্রিক, যে নিজের সারা জীবন অসংখ্য অগণিত আর বিভিন্ন বিভীষিকার মুখোমুখি হয়েছি, এই সমস্ত কিছু সহ্য করা আমার পক্ষে সম্ভব হলেও অন্য কোনো সাধারণ মানুষের পক্ষে, অর্থাৎ মধুসূদনের পক্ষে সম্ভব একেবারেই হতো না। শারীরিক ও মানসিকভাবে সে পুরোপুরি অসুস্থ হয়ে পড়তো, তাই আমি তার প্রস্তাবে সহমত হতে পারলাম না। গোলাকার কমলা রঙের সূর্যদেব পশ্চিমে ঢলে পড়তেই বিশ্ব চরাচর জুড়ে নেমে এলো ঘোর অমানসিক কালো মায়াবী অন্ধকার। আরো একটি গ্রীষ্মের সন্ধে হয়ে উঠল কনকনে ঠান্ডা, চরম শীতলতম। চারপাশের মধ্যে শীতলতার মাত্রা এতটাই বেশি ছিল যে গ্রীষ্মকাল নয়, বরং এর রাত যে কোনো এক কনকনে ঠান্ডা মাঘের মতো। অভিশপ্ত দহের মুখোমুখি বেশ কিছুটা ব্যবধানে আমি আমার কাঁধের ঝোলা নামিয়ে রাখলাম। জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে সেখানে আসন পেতে টান টান হয়ে পদ্মাসনে বসলাম। প্রয়োজনীয় সমস্ত কিছু একে একে ঝোলার ভেতর থেকে বাইরে বের করে তা সাজিয়ে নিলাম হাতের কাছে।
দুই হাত জড়ো করে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অত্যন্ত ভক্তি সহকারে দেবীর উদ্দেশ্যে প্রার্থনা জানালাম যাতে তিনি এই গ্রামের নিরীহ নিরপরাধ মানুষগুলোর জীবনে একটু শান্তি প্রদান করেন। নরক লোকের এই শয়তানের হাত থেকে তিনি যেন মুক্তি দেন সকলকে। রাত্রি গভীর হলে যজ্ঞের কাঠে আগুন জ্বলে উঠল। আগুনের লকলকে লেলিহান অগ্নি শিখায় ঘিয়ের আহুতি দেওয়া মাত্রই তা আরো বৃদ্ধি পেল। একের পর এক নানান পুঁথি মন্ত্র ঘেঁটে দৈব্য মন্ত্র পাঠ করতে আরম্ভ করলাম আমি। অন্তরিক্ষের বক্ষ দেশে মেঘের অন্তরাল হতে যেন দেবী আমার উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করলেন। আমি দেখলাম এক বিচিত্র উজ্জ্বল নীল আলোর জ্যোতি মহাশূন্য হতে নেমে এসে পতিত হলো সরাসরি আমার উপর। চারপাশের যাবতীয় নীরবতা ভঙ্গ করে গাছপালার মধ্যে আন্দোলন ঘটল। পাতার ফাঁকে ফাঁকে শিরশিরে বাতাস শিহরণ জাগিয়ে খেলে গেল। দূরের নলখাগড়ার বন থেকে উঠে এলো এক দল রক্তলোভী শৃগাল হুঙ্কারের ধ্বনি। আমার আহুতি প্রদান থামল না। পৃথিবীর সবকিছু যদি তোলপাড়ও হয়ে যায় তাহলেও আমার যোগ্যতা আমার ছিল না। আমি মনোযোগ সহকারে সেই কাজ করতে থাকলাম বিরামহীনভাবে। এরপর এরপর কি ঘটলো ঠাকুরমশাই? রাত্রি সেই বিশেষ পরে এসে উপস্থিত হলো ওই মহেন্দ্রক্ষণ। আগুনের শিখায় অন্তিম আহুতি প্রদানের সাথে সাথেই সমগ্র নৈশ পরিবেশ কেমন যেন আবছা হয়ে গেল কুয়াশার মতন কিছু একটা আস্তরণে। আমি দেখলাম অভিশপ্ত দহের চারিদিকে ঘিরে ফেলেছে কেমন যেন এক অদ্ভুত কুয়াশার চাদর। তবে সেই কুয়াশার রং মোটেও সাদা নয়, কেমন যেন অদ্ভুত নীলাভ। কুয়াশার ভেতর থেকে বহির্ভূত হচ্ছে নীল আলোর জ্যোতি। এই কুয়াশা যেন পৃথিবীর নয়, সাক্ষাৎ স্বর্গ থেকে নেমে আসা কোনো এক মহাজাগতিক উপাদান। অভিশপ্ত দহের কালো কুচকুচে জলে সহসা আন্দোলনের সৃষ্টি। সে এক বিশাল আন্দোলন। গোটা দহের জল রীতিমতো থরথর করে কাঁপতে আরম্ভ করলো। জলের অতল থেকে উঠে এলো শত সমুদ্র বুদবুদ আর কালো ফনা। আমার কানে এক অদ্ভুত বিজাতীয় শব্দ এলো। হ্যাঁ কিশোরী, বিশ্বাস করো তোমরা, আমি এতটুকু ভুল কিংবা মিথ্যে বলছি না। সত্যি সেই রাতে আমি যা প্রত্যক্ষ করেছিলাম তা এর পূর্বে কিংবা পরে আর কখনোই কোনোদিনও প্রত্যক্ষ করিনি। বিভৎস চিৎকার করে একাধিক কোনো অতিলৌকিক প্রাণী বেরিয়ে এলো সেই নীল কুয়াশার আস্তরণের ভেতর থেকে। তারা আকার ও আকৃতিতে বেশ বড়, প্রায় 2-3 হাত সমান, এবং কতটা যেন বেজি কিংবা নেউলের মতো দেখতে, তবে পুরোপুরি নয়। তাদের চোখের দৃষ্টি একেবারে টকটকে লাল। শরীরের প্রতিটি লোম খুব খাড়া হয়ে রয়েছে সজারুর গায়ের কাঁটার মতো। আমি জানি না এরা কারা, কোন জগতের প্রাণী, আদৌ পৃথিবীর কিনা, কিন্তু এটুকু বুঝতে পারলাম যে মধুসুন্দরী দেবীর কৃপা করেছেন। বাগডোগরা গ্রামের বুকে যে ভয়ানক অশুভ শক্তি এতদিন ধরে আত্মগোপন করেছিল, আজ তাকে ধ্বংস করতে তিনি পাঠিয়েছেন তারই বিপক্ষে থাকা এই জীবগুলিকে। একাধিক অতিলৌকিক সেই জীবের দল তাদের হিংস্র দাঁত নখ বের করে সোজা ঝাঁপিয়ে পড়ল অভিশপ্ত দহের কালো শীতল জলে। আর এরপরেই শুরু হলো এক আদিম লড়াই, সাপে নেউলের লড়াই। ঠিক যেরকম হয় এই 2 প্রকার অতিলৌকিক প্রাণীর মধ্যে একেবারে সেই রকমই লড়াই আরম্ভ হলো। ওটা দহের কালো জল সমুদ্র মন্থনের মতন একেবারে তোলপাড় হতে লাগলো। আমি নিজের চোখকে নিজেই বুঝে বিশ্বাস করতে পারছিলাম না। একাধিক সেই অতিলৌকিক প্রাণীগুলির কাছে নিতান্ত শয়তান ছিল বড় কমজোর। শতখণ্ডে বিচ্ছিন্ন করে দিল তার কালো শয়তানের শরীর। তারপর জল থেকে উঠে যেন উজ্জ্বল দৃষ্টিতে আমার পানে তাকে পুনরায় প্রবেশ করলো সেই নীল কুয়াশার বুকে। ধীরে ধীরে কুয়াশার আস্তরণ কেমন যেন ফিকে হতে লাগলো। ঠিক যেমনভাবে হঠাৎ করে ওই নীল বনের কুয়াশায় আগমন ঘটেছিল, ঠিক তেমনভাবেই তা অদৃশ্যও হয়ে গেল। অভিশপ্ত কালো দহের জলে খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রইল মৃত সেই শয়তানের দেহ। অতিলৌকিক যে প্রাণীটি বহু বছর আগে নরকের অন্ধকার জগৎ থেকে কোনো এক কারণে উঠে এসেছিল, আজ তার মৃত্যু ঘটল একদল অলৌকিক দৈবিক প্রাণী কুলের কবলে পড়ে। আমি 2 হাত জড়ো করে মধুসুন্দরী দেবীকে প্রণাম জানালাম। পরদিন সকালে মধুসূদনকে সবকিছু খোলসা করে খুলে বলতেই তার আর আনন্দের অন্ত থাকলো না। সে আমার কোনো কথা কানে না তুলে গ্রামের মানুষদের কাছে আমার পরিচয় প্রকাশ করলো। সকলে মিলে সেটাই গিয়ে দেখলো সত্যিই জলের মধ্যে ভেসে রয়েছে সেই শয়তানের ছিন্ন ভিন্ন ক্ষতবিক্ষত মৃতদেহ।
প্রত্যেকে আমার নাম রীতিমতো জয়ধ্বনি দিল, কিন্তু আমি তাদের বললাম যা করার তা স্বয়ং ঈশ্বর করেছে। তাই ধন্যবাদ যদি কাউকে দিতে হয় তাহলে তা ঈশ্বরকেই দেয়। এরপর আরও বেশ কিছুদিন সেই গ্রামে থেকে তবেই আমি রওনা হয়েছিলাম অন্যত্র। তবে ততদিন সেই দহের অভিশপ্ত নাম একেবারে ঘুচে গিয়েছিল পুরোপুরিভাবে। কালো দহের জল স্বাভাবিক জলের মতোই স্বচ্ছ সাদা হতে আরম্ভও করেছিল। গ্রামের মানুষদের মনের মধ্যে থেকে সবটুকু ভয় কর্পূরের মতন উবে গিয়েছিল। আজকের কাহিনী তাহলে এই পর্যন্তই। এতদিন ধরে আমি তোমাদের নানান ভূত প্রেত পিশাচির কাহিনী বলে এসেছি। আজ তাই এই অতিলৌকিক প্রাণীর কাহিনী বললাম। জীবনে এই একবারই এরকম এক প্রাণের মুখোমুখি আমি হয়েছিলাম। আশা করি প্রত্যেকবারের মতন এবারেও ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। ঠাকুর মশাইয়ের এই কথায় কিশোরী উজ্জ্বল হাসি হেসে বলল, ভালো লেগেছে মানে? দুর্দান্ত লেগেছে ঠাকুর মশাই। আপনার বলা কাহিনীর মধ্যে যে লোমর্ষক শিরশিরে ভিত প্রোত বিষয়টা মিশে থাকে তার ঝুড়ি মেলা ভার। আর সত্যি আপনার গল্পের আসলে যে ব্যক্তি একবার বসবে সে মাঝপথে গল্প শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই উঠে যেতে পারবে না, তাতে তার যতই জরুরি কাজ কিংবা অন্য কোনো প্রয়োজন থাকুক না কেন। কিশোরীর মুখ থেকে যথেষ্ট প্রশংসা শুনে ঠাকুরমশাই হাসতে হাসতে উঠে দাঁড়ালেন তক্তপোষ ছেড়ে। আমি কিশোরীর উদ্দেশ্যে বললাম, চলো ভাই, এবার আমরাও বরং উঠি, আবার পরে অন্য কোনো একদিন আসবো না হয়। হ্যাঁ ভাই চলো। ঠাকুর মশাই আজকের মতো এলাম তাহলে, আবার পরে অন্য একদিন আসবো। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমরা দুই বন্ধু মটলেনের রাস্তা ধরে হাঁটতে আরম্ভ করলাম আমাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। যাত্রাপথে আমাদের সঙ্গী হলো দুটি সিগারেট। সিগারেটে আগুন ধরিয়ে টান দিতে দিতে নিজেদের মধ্যে নানান গল্পগুজব করে আমরা হাঁটতে লাগলাম। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত দহ। তারানাথের চরিত্রে প্রীতম, চারির চরিত্রে বর্ণালী, কিশোরীর চরিত্রে রৌনিক। গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি দেবাঞ্জন। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় প্রলয়। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।